ব্যক্তিগতভাবে বিভিন্ন রকম বিধ্বস্ত অবস্থা থেকে আলোচনা শুরু করছি। আমার আলাপে হয়তো বেশ কিছু জায়গায় লুপোলস থাকবে। শারীরিকভাবে এই মুহূর্তে খুব স্ট্রং অবস্থায় নেই, কিন্তু তার চেয়ে বেশি যে সংকটের জায়গা সেটা হচ্ছে যে এইরকম একটা জটিল পরিস্থিতি যখন আমরা আমাদের দেশ এবং সমাজ যাচ্ছি, এরকম একটা ডিসকোর্সের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই রকম একটা সময়ে আমরা কেন সিনেমার মতো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এই ব্যাপারটা বোধহয় আমার মনে একটু পরিষ্কার করা দরকার। কালচার পলিটিক্স ব্যাপারটা এত বড় আর বিস্তৃত যে এটাকে আসলে একটা বা দুইটা আলাপে কতটুকু এই আর্গুমেন্টটাকে ধরা যাবে এবং সেইটাকে বিশিলা করে সিনেমাকে বিশিলা করে, বিশেষ করে সিনেমার প্রযোজনা বা প্রদর্শনী বা অনুদান বা সেন্সর, এইগুলো ব্যক্তিগত গল্পগুলোকে কিভাবে কালেকটিভ গল্পের মধ্যে দেখা যাবে সেইটা আসলে একটা বিশাল স্ট্রাগল। এবং আজকের আলাপটাকে আসলে আমি সেই জন্যই কোনো প্রকার প্রবন্ধ আকারে প্রস্তাব না করে বরঞ্চ একটা ওপেন, যেটা বিলকিস বললেন যে সে একটা ওপেন এন্ডেড একটা ডিসকোর্স হিসেবে আপনাদের সামনে হাজির করতে চাই। এবং এইটা হাজির করার ক্ষেত্রে আমি মূলত কালচারাল ডিসকোর্স এমন একটা ব্যাপার যে আমরা যদি গত 50 বছর বা গত 20 বছর বা গত 100 বছরের বিভিন্ন দশকের দিকে তাকাই, দেখা যাবে যে প্রত্যেকটা দশকেরই উপর বেস করে কিন্তু 4টা-5টা করে বিশাল বিশাল থিসিস তৈরি করা যাবে। তো আমি অত বড় চ্যালেঞ্জ কিছুতেই এখানে প্রপোজ করছি না, বরঞ্চ আমি আমাদের একদম সদ্য যে একটা নতুন দিন বা নতুন একটা যে বিজয়, সেই বিজয়ের যে প্রেক্ষাপট গত 10-12 বছরের একটা বিশেষ সময়, 10-12 বছর এই জন্য বলছি যে গত 16 বছরের আওয়ামী রেজিমের যে প্রথম 3-4 বছর, সেই 3-4 বছরকে একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যে আচরণগুলো ছিল সেগুলোর যখন পরিবর্তনটা হওয়া শুরু করে, সেই সময়টাকে আমি আইডেন্টিফাই করতে চাই গত 10-12 বছর। এবং এই 10-12 বছরে এত বিচিত্র সব ঘটনা ঘটছে যেখান থেকে আসলে একটা বা দুটো ঘটনা বা কয়েকটা বিষয়কে আলাদা করে দেখাটা প্রায় অসম্ভব। কিন্তু একই সাথে আমরা যদি এই আপাত সহজ কয়েকটা ফ্রেমওয়ার্কে আমরা দেখি, তো যে ধরেন নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা বা ক্লিপ্টোক্রেসি বা অলিগার্কি, এই জাতীয় ছোট ছোট ফ্রেমে এই বিশেষ সময়টাকে যদি আমরা দেখি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা ক্রিটিক্যাল ডিসকোর্সকে হয়তো মিস করে যেতে পারি। বরঞ্চ আমাদেরকে এইটার পেছনে যে বা এটার আড়ালে যে অনেক কিছু লুকায় থাকে, এই প্রত্যেকটা ডিসকোর্সের পিছনে সহজভাবে যে সূত্রগুলো আমরা ব্যবহার করি, তার পেছনে তার আড়ালে যে আরও অনেক রকম জটিল সূত্র কাজ করে, সেইগুলোকে আমরা টাচ করতে পারি কিনা বা আইডেন্টিফাই করতে পারি কিনা সেই আলাপটা করার চেষ্টা করব। আমি শুরু করতে চাই প্রায় 16 বছর আগের একটা ঘটনা দিয়ে। 16 বছর আগের প্রায় সম্ভবত 2008 বা 2009 সালের ঘটনা। তখন তারেক মাসুদ জীবিত ছিলেন এবং উনি প্রথম আলোতে সম্ভবত একটা কলাম লিখেছিলেন অথবা একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে এত ঘটা করে আয়োজন না করে আমাদের এই ফরিদুর সাগরকে সবগুলো পুরস্কার দিয়ে দিলেই তো ভালো হয়। তো এইটা প্রায় গত 2 দশকে কিন্তু আমরা প্রায় অভ্যস্ত হয়ে গেছি। আমাদের কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা কোনোভাবে কোথাও প্রশ্ন করি নাই যে একটা প্রাইভেট টেলিভিশন চ্যানেলের মালিক ডজন পুরস্কার প্রতি বছর নিয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে আমরা কোনোভাবে প্রশ্ন করতে অভ্যস্ত হইনি। ঘটনাচক্রে ওই দিনের তারেক মাসুদের সাথে আমি গাড়িতে ছিলাম, আমরা মানিকগঞ্জে যাচ্ছিলাম একটা কাজে। সেই যাওয়ার সময় ওনার কাছে ওই পত্রিকা, ওই সাক্ষাৎকার বা লেখাটা প্রকাশ হওয়ার পরপর যে ফোনগুলো আসছিল, সেই ফোনগুলো কিন্তু বেশিরভাগই ছিল আমাদের তরুণ অনেক নির্মাতাদের, এবং যাদের কেউ এখন আমাদের অনেক রকম দিশারি বা অনেকে খুবই জনপ্রিয় বা অনেকে খুব বিপ্লবী। কিন্তু মজার ব্যাপার হলো তাদের একজনও কিন্তু তারেক মাসুদকে তার লেখাটা সমর্থন করে কোনো ফোন করেনি, বরঞ্চ তাদের যে মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে এত বড় একজন প্রডিউসার বা এত বড় একটা পেট্রনকে উনি কেন নাম ধরে এরকমভাবে পত্রিকায় উল্লেখ করবেন। সেই জন্যই এই যে গত 10-12 বছরে যেটা অলিগার্কি বলে আমরা একটা শব্দে পরিচিত হয়েছি, যেটাকে আমরা সাধারণত অর্থনীতি পেরিফেরির মধ্যে দেখি, সেটাকে অর্থনীতি পেরিফেরিতে না দেখে সাংস্কৃতিক পরিমণ্ডলে বা এর যে স্ট্রাকচারের মধ্যে এটাকে চিহ্নিত করা যায় কি না, এবং এই অলিগার্কিটা কি একদমই নখদন্তহীন কালচারাল সেক্টরে, নাকি এর একটা রাজনৈতিক অর্থনৈতিক চরিত্র একে চালায় এবং এটা এক ধরনের আমাদের আজকের যে সাংস্কৃতিক পাঠাতন সেটা তৈরি করে। আমি এক ভদ্রলোককে চিনি যার দাদা পূর্ব পাকিস্তান আমলে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথিতযশা একজন প্রকৌশলী ছিলেন, এবং তার বাবাও একজন তার দাদা পরিবারের সাথে মুজিবের সাথে, শেখ মুজিবুর রহমানের সাথে একদম ব্যক্তিগতভাবে খুবই সখ্যতা ছিলেন। তার বাবা আমাদের আওয়ামী লীগ সরকারের একজন খুবই প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এবং
এই ভদ্রলোক নিজেও গেল যে ডামি ইলেকশনটা হলো, সেই ডামি ইলেকশনে উনি নিজেও কিন্তু একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এখানে আমি কয়েকটা জিনিস মার্ক করতে চাই এই ভদ্রলোকের ব্যাপারে। মানে এখানে কোনো ব্যক্তি আক্রমণ নয়, এটা আমাকে ভুল বুঝবেন না, যেহেতু আমরা একটা ডিসকোর্স করছি, যদিও এটা পাবলিক রেকর্ড হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই ডিসকোর্সগুলো বোঝার জন্য এই ডিটেলসগুলো খুব জরুরি। প্রভাবশালী রাজনৈতিক উত্তরাধিকারী ভদ্রলোকের বাংলাদেশের এনার্জি সেক্টরে বা ইনফ্রাস্ট্রাকচার ব্যবসার বিশাল লেগেসি আছে তার, এবং চট্টগ্রাম এবং কক্সবাজার হাজার হাজার কোটি টাকার মানে হোটেল সাম্রাজ্যের একটা উত্তরাধিকার, এবং আমাদের যে দরবেশ কেন্দ্রিক যে শেয়ার মার্কেটের যে সিন্ডিকেটটা আছে তাকে ঘিরেও তার কোম্পানির নামে বেনামে বিভিন্ন রকম যুক্ততার খবর পাওয়া যায়। তো এই ভদ্রলোক যখন পশ্চিম থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেন, উনি দেশে ফিরেছিলেন তার স্ত্রী, ইউরোপীয় স্ত্রী সহ এসেছিলেন, এবং সেই ইউরোপীয় স্ত্রী যেটা হয় যে ঢাকা শহরে মানে বিদেশি নিয়ে উনি এক ধরনের বিশাল উত্তরাধিকার, ফ্যামিলির উত্তরাধিকার, সেখানে তার তেমন কিছু একটা করার ছিল না। কিন্তু আর 5টা ইউরোপিয়ান কনসুলেটদের স্ত্রীদের মধ্যে তার খুব ইচ্ছা ছিল যে কোট আনকোট পোস্ট কলোনিয়াল দরিদ্র বাংলাদেশের কালচারে কন্ট্রিবিউট করার, পোস্ট কলোনিয়াল দরিদ্র বাংলাদেশের কালচারে কন্ট্রিবিউট করার। এই ফ্রেজটা আমি তার কাছ থেকে কোনো একটা ফর্মে শুনেছিলাম, এবং তার এই ব্যক্তিগত খাইশ মিটাইতেই একরকম 2004 সালে একটা খেলনা হিসাবে বাংলাদেশের প্রথম যে মাল্টিপ্লেক্স বা প্রধানতম যে মাল্টিপ্লেক্স সেটা তৈরি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে 60, 70 বা 80 বা 90 দশকে গড়ে ওঠা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, বা 80 বা 90 দশকের যে চলচ্চিত্র আন্দোলন বা প্রতিষ্ঠিত কলাকুশলী বা শিল্পী যারা ছিলেন, বা 00 দশকের আর্ট হাউসের যে ফিল্ম মেকার যারা ছিলেন, তাদের সাথে কোনো প্রকার বোঝাপড়া বা কোনো প্রকার সংযুক্তি আদান প্রদান ছাড়াই এই যে একটা পপকর্ন কালচার এবং কর্পোরেট যে সিনেমাকে কর্পোরেট কালচারে নিয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল 00 দশকে, সেইটার একদম কেন্দ্রবিন্দুতে পাওয়ার ডিনামিক্সে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির পাওয়ার ডিনামিক্সের কেন্দ্রবিন্দুতে চলে আসছিলেন এই ভদ্রমহিলা। এখন ফিল্ম ডিস্ট্রিবিউশনের যে প্রতিষ্ঠিত যে ব্যবস্থাপনা ছিল যে এফটিসিকে নিয়ে, যেটাও অত্যন্ত মানধাতার অবলম্বন, ডেফিনেটলি সেটারও অনেক করাপ্ট সিস্টেম আছে, কিন্তু এই মাল্টিপ্লেক্স কিন্তু সম্পূর্ণভাবে এক্সিস্টিং যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটাকে একরকম পাশ কাটিয়ে এক ধরনের মানে মেগালোম্যানিয়াক একটা চরিত্রে আবির্ভূত হয় 00 দশকে। 11 পট পরিবর্তনের পর এই ভদ্রমহিলার শ্বশুর, মানে এই ভদ্রলোকের বাবা মানে অ্যারেস্ট হন আরও অনেক রাজনীতিকের সাথে, এবং ঠিক তারপরেই এই ভদ্রমহিলা দেশ ছেড়ে ইউরোপে তার দেশে চলে যান তার নিজের 2 সন্তানকে নিয়ে, এবং ঠিক তারপরেই এই ভদ্রলোক মাল্টিপ্লেক্সের সিনে আবির্ভূত হন। এবং দেশি নির্মাতাদের ব্যক্তিগতভাবে উনি অনেক সময় বলেছেন যে বাংলাদেশি সিনেমা উনি আসলে মাল্টিপ্লেক্সে চালান একটা CSR বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে, ওনার বরঞ্চ হলিউড বা বলিউডের ব্যবসা করাটাই উদ্দেশ্য। সো এইরকম কথায় আমি মানে ওনার এরকম কথা সহ্য করার জন্য আমি একদম মোটামুটি দুনিয়ায় অনেক রকম মানে ভালো স্বীকৃতি পাওয়া অনেক ফিল্ম মেকারকে দেখেছি চুপচাপ বোকা বোকা হাসি হেসে সহ্য করতে, বা মানে কয়েক বছর ধরে ইউরোপীয় ফিল্ম ফেস্টিভ্যাল বলে একটা মানে উৎসব হয়, যেখানে কিনা আবার সেই কনসুলেট পাড়ার মানে মোস্টলি কিছু মানুষজন দাওয়াত পায়, সেখানে আমাদের ফিল্ম ফেটার্নিটির সাথে তেমন কোনো যোগাযোগ হয় না, ইন্ডাস্ট্রি আর্ট হাউস কারোর সাথে তেমন কোনো যোগাযোগ হয় না। এবং সেটাকে কেন্দ্র করে এই ভদ্রলোক একটা গত কয়েক বছর বেশ সুন্দর একটা মানে পাওয়ার বা মানে সোশ্যাল পাওয়ার গেইন করার মানে একটা জায়গায় পৌঁছেছেন, এবং এই উৎসবটা কিন্তু এখন গত কয়েক বছর ধরে আমাদেরই একজন প্রযোজক একরকম মানে বাণিজ্যিক এঙ্গেজমেন্টে প্রডিউস করছেন। আমার কাছে মনে হয় কি তাইলে এই অলিগার বা এই যে প্রডিউসার এদেরকে দোষ দেওয়ার চাইতে কি আমরা আমাদের নিজেদের দিকেও তাকাবো কিনা, আমাদের নিজেদের দিকে তাকাবো মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে গত 16 বছরে আপনি যদি দেখেন যে আমি যদি অনুদানটার দিকে তাকাই যে কোন কোন ছবি অনুদান পাইছে, কারা কারা অনুদান পাইছে, আমি সেই অনুদানে কিছুই বানানো হয়েছে। আমি নিজে একজন অনুদান প্রাপ্ত ফিল্ম মেকার হিসেবে কথাটা বলছি, আত্মস্বীকৃতি নিয়ে সেলফ ক্রিটিক্যাল জায়গা থেকে কথাটা বলছি, যে এইগুলো তো সবই পাবলিক ইনফরমেশন, যে কেউ চাইলে রিসার্চে আপনারা এগুলো একটু গবেষণা করে পুরো জায়গাটা বের হয়ে আসবে। কিন্তু আমি এটার একটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে একটুখানি দেখি অনুদান ব্যাপারটাকে। চলচ্চিত্র অনুদান কমিটির একটা মিটিংয়ে একবার সচিবালয়ে আমি গিয়েছিলাম, এবং সেখানে আমাদের একজন শ্রদ্ধেয় নির্মাতা ক্রিটিক্যাল ফিল্ম ফ্যাটার্নিটির ছোট একটা অংশের মধ্যে হলেও যার একটা তরুণ নির্মাতাদের মধ্যে একটা পজিশন আছে, এইরকম একজন নির্মাতাকে দেখেছি মানে রীতিমতো 2 হাত জড়ো করে অলমোস্ট হয়ে চেয়ারে বসে আছেন তৎকালীন তথ্যমন্ত্রী ডক্টর মুরাদের সামনে, তার এক পাশে তথ্য সচিব আরেক পাশে নায়িকা কবি। ডাক্তার মুরাদকে হয়তো অনেকেই মনে করতে পারবেন একজন জনপ্রিয় নায়িকার সাথে তার ফোনালাপ খুবই ভাইরাল হয়। ফোনালাপের চাইতে এই ফোনালাপের যে ভাষা, তার যে মানে তার যে ডিটেল ট্রিটমেন্ট, সেটা আমাকে অনেক বেশি মানে আহত করে। মানে এই ফোনালাপের ক্ষমতা কাঠামো এবং শিল্পী মাঝখানে যে দিনাপন্নার সম্পর্ক এবং সেই সম্পর্কের প্রকৃতি এবং সরকার আর রাষ্ট্রের সাথে কালচারাল সম্পর্ক,
এইটারও কিন্তু একটা আজ পাওয়া যায়। পাশে যে বসেছিলেন নায়িকা কবরী, তাকে হয়তো অনেকে এখনকার প্রজন্ম চেনেন না, কিন্তু যারা মানে জানেন যে আমরা যারা 90-এর দশকের ঋত্বিক ঘটকের গীতা সেতী নদীর নামকে একটা কাল সিনেমা হিসেবে জেনে বড় হয়েছে, সেই ছবির রাজার জি চরিত্রে কবরীকে আমরা কখনো ভুলিনি। বা 80-র দশকে তো মোটামুটি মধ্যবিত্তের খুবই জনপ্রিয় মুখ ছিলেন কবরী। এখন এই যে মানে জনতার অন্যতম প্রিয় মুখ বা জনতার এই প্রিয় মুখ থেকে আস্তে আস্তে যে ক্ষমতার প্রিয় মুখে রূপান্তরের যে প্রক্রিয়া, এটা কিন্তু গত 10 বছরে অন্যতম একটা কালচারাল ট্রেন্ড হিসাবে আমি আইডেন্টিফাই করতে চাই। এখন এইটাকে শুধু ওই কবরী দিয়ে শুরু হয়েছে, বা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে ফেরদৌসকে ঘিরে প্রচুর ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এখন প্রশ্ন হচ্ছে কি, ফেরদৌসি কি প্রথম করেছিলেন এই কাজটা? মানে এর আগে তো আমরা বা ক্রিকেটার সাকিবকে নিয়ে এখন ভীষণ ট্রল হচ্ছে, কিন্তু এর অনেক আগে তো আমরা ক্যাপ্টেন মাশরাফিকে হারিয়েছিলাম, বা আমরা প্লট পদক বা পাওয়ারের লোভে আরও হারাইছিলাম ধরেন সুবর্ণ মোস্তফার মতো বা মমতাজের মতো অত্যন্ত গুণী এবং অত্যন্ত প্রিয় শিল্পীদের, আমার ভীষণ প্রিয় দুজন মানুষ। এখন এই ভয়াবহ রেজিমের প্রোপাগান্ডা মেশিনের দিকে যে তাকান, সিআরআই বলে যে জিনিসটা এখন প্রতিদিন আমরা জানতে পারছি বা পড়তে পারছি, এখন পাবলিক ফোরামে বিভিন্ন আলোচনা হচ্ছে, সেটার অন্যতম কারিগর হিসেবে একজন অন্যতম জনপ্রিয় ব্যান্ড মিউজিকারের নাম কিন্তু শোনা যাচ্ছে বা মোটামুটি কিছু প্রমাণপত্র পাওয়া যাচ্ছে। মুগ্ধর মতো ফ্রিল্যান্সাররা যখন জনতার এই মিছিলে গুলি খাচ্ছিল মানুষ, সেখানে ঠান্ডা পানি বিলায় বেড়াচ্ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের শিল্পীরা কীভাবে গরম পানি বিলানোর জন্য বিভিন্ন জায়গায় ইনস্টিগেট করছে। সো আমি এই পুরো প্রবণতাটাকে যদি একটু মানে থিওরিটিক্যালি দেখতে চাই, তাহলে অ্যাস্থেটাইজেশন অফ পলিটিক্স বা লুম্পেনাইজেশন অফ কালচার বা ভ্যান্ডালাইজেশন অফ সিনেমা, এই প্রস্তাবনায় আমি একটা প্রশ্ন করতে চাই যে 10-12 বছরের গত 10 বছরের টেক্সট রিডিংয়ে কি এগুলোকে আলাদা করে দেখার কোনো সুযোগ আছে? মানে এটার একটা কি আরেকটাকে একভাবে বেনিফিটেড করে নাই, মানে এক ধরনের পাওয়ার দেয় নাই? এবং এই পাওয়ারটা কীভাবে দিয়েছে সেটা আমরা মানে একটা প্রাত্যহিক জায়গা থেকে বোঝার জন্য সাংবাদিকতার একটা ধারণা আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই। সাংবাদিকতায় একটা ধারণা আছে, মানে এই ধারণাটা শুরু হয় সম্ভবত, আমি যদি ভুল না জেনে থাকি, তাহলে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরাকে হামলা করে, তখন ইরাকের তারা তাদের নিজেদের প্রতিষ্ঠিত কিছু সাংবাদিককে নিয়ে যান, ইরাকে তাদের প্রতিষ্ঠিত সাংবাদিককে যুদ্ধক্ষেত্রে নিয়ে যান তাদের নিজেদের সহযাত্রী হিসাবে। এখন সাংবাদিক বা সাংবাদিকতার মতো এমন একটা পেশা যেটা কিনা অন্যতম গুরু দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন পক্ষের মধ্যে, বিবাদমান পক্ষ বা বিভিন্ন অপর পক্ষের মাঝখানে বসে একটা নিউট্রাল পার্সপেক্টিভ থেকে একটা ঘটনাকে তুলে ধরা, সেই জায়গাটা কিন্তু তখন কম্প্রোমাইজ হয়ে যায়। কারণ ওই সাংবাদিক যতই প্রতিষ্ঠিত হন না কেন, তিনি কিন্তু তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ বাহিনী তাদের সাথে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন এবং তাদের পয়েন্ট অফ ভিউটা থেকে ছবিটা দেখতে পাচ্ছেন। তো সেই কারণে কিন্তু তখন ওই সাংবাদিকতার একটা নাম হয় যে এমবেডেড জার্নালিজম বা মানে এক ধরনের আসক্ত সাংবাদিকতা। এখন এই এমবেডেড জার্নালিজমের কনসেপ্টটা থেকে ধার করে আমি যদি গত 10-12 বছরের আমাদের এখানে যে কালচারাল এমবেডেডাইজেশন হয়েছে বা এমবেডেড জার্নালিজমের মতোই নতুন একটা কালচারাল প্র্যাকটিস তৈরি হয়েছে, যাকে আমরা মানে কালচার এমবেডেড কালচার হিসেবে হয়তো আইডেন্টিফাই করতে পারি, তাহলে এই এমবেডেড কালচারের যে প্র্যাকটিসে গত 10-12 বছর কেউ একটা পক্ষ নিয়েছেন এবং সেই পক্ষটা বা পয়েন্ট অফ ভিউ রিপ্রোডিউস করে গেছেন, মানে সরকার বা রেজিমের যে পক্ষটা, সেই পক্ষটা তারা যে রিপ্রোডিউস করে গেছেন, এইটা আমরা প্রকটভাবে উপলব্ধ করি সম্ভবত আইডেন্টিফাই করি 2013 সালে যখন শাহবাগ বাইনারিটা আমাদের সামনে আসে। এবং আশ্চর্য ঘটনা হলো এই এমবেডেড কালচারাল প্র্যাকটিসটা কিন্তু সরকারের পক্ষ থেকে যতটা উদ্যোগ নেওয়া হয়েছিল, আমাদের কালচারাল ফিল্ডের লোকরাই একরকম ঝাঁপায় দিয়েছিল। এখন তারা যে এই যে একটা জাতীয়তাবাদী প্রকল্প নিয়ে দেশটাকে প্রায় দুই ভাগ করে ফেললেন, পক্ষে স্বাধীনতা পক্ষে বা স্বাধীনতার বিপক্ষে, এইটার তাত্ত্বিক বিচারে জাতীয়তাবাদের যদি আমি মানে সংজ্ঞাটাকে প্রশ্ন করি, প্রত্যেকটা জাতীয়তাবাদের কিন্তু দুইটা পক্ষ থাকে, মানে একটা অপর থাকে বা শত্রু থাকে। যেমন পূর্ব পাকিস্তানের সময় আমাদের অপর ছিল হচ্ছে পশ্চিম পাকিস্তান, বা আমরা যখন অবিভক্ত বাংলায় যখন ছিলাম তারা বা ভারতবর্ষের অপর ছিল কিন্তু ব্রিটিশ। তাহলে স্বাধীন বাংলাদেশে জাতীয়তাবাদ প্রকল্পে নিজের দেশে নিজের শত্রু মিত্র চিহ্নিত করার যে প্রকল্প, এবং সেই প্রকল্পে যে হাজার বছরের ইসলামিক ট্রেডিশন, এজমালি যে ভাষা, ইসলামী যে আচার অনুষ্ঠান, সেগুলোকে একরকমের হরদরে মূল্যবান তকমা দিয়ে দেওয়া হয়েছিল এবং দেশের বৃহত্তর একটা জনগোষ্ঠীকে মানে চিহ্নিত করা হয়েছিল বা দাঁড় করানো হয়েছিল স্বাধীনতা চেতনা নামক একটা উগ্রবাদী প্রকল্পের বিপরীতে। এখন এই উগ্রবাদী পরিকল্পিত প্রকল্পের একদম ফ্রন্ট লাইনে কিন্তু ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট। সম্মিলিত সাংস্কৃতিক কথা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, 80 দশকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সাংস্কৃতিক জোট, যেটা স্বৈরাচারবিরোধী একটা কালচারাল ফ্রন্ট হিসেবে ছিল। ফয়েজের মতো সর্বজন শ্রদ্ধেয় একজন সাংবাদিক বা আমাদের যে রুদ্রময় শহীদুল্লাহর মতো একজন কবি, তারা কিন্তু এটার একদম মানে নির্মাণের একদম প্রথম সারির মানে কারিগর ছিলেন। এবং এর পাশেও 80 দশকে শর্ট ফিল্ম ফোরাম আন্দোলন বা কবিতা পরিষদ উৎসব বা আমাদের আর্টিস্টদের ছিল সময় গ্রুপ, এই গ্রুপগুলো কিন্তু এই সম্মিলিত সাংস্কৃতিক জোটের একরকম অংশীজন ছিল।
এখন 71 পরবর্তী দেশে পুরো 90 দশক জুড়ে সম্মিলিতভাবে এইসব অংশীজনেরাই কিন্তু মানে অপরায়ণ প্রকল্প বা আদারিং প্রকল্প মানে এটার যে একটা বেস বা একটা পাটাতন তৈরি করছিলেন, এবং এর গুরুত্বপূর্ণ লিঙ্গুইস্টিক কন্ট্রিবিউশন সম্ভবত ছিল স্বাধীনতার চেতনা পড়া মূল্যবান। এখন যদি 2020-21 একটা ঘটনা বলি, মানে সম্ভবত ওখানে তখন 3টা কন্টেন্ট নিয়ে হঠাৎ গেল আওয়াজ হচ্ছিল। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের হয়তো মনে করতে পারবেন, মানে আমাদের স্বাধীনতার চেতনা চলে যাচ্ছে, আমাদের সংস্কৃতি চলে যাচ্ছে, এরকম একটা 3টা প্রকল্প নিয়ে ভীষণ মানে ঝামেলা শুরু হয়েছিল। এখন তখনও কিন্তু দেখা গেল যে ওখানে 50 জনের একটা গ্রুপ একটা করলেন, যে বিবৃতি দিলেন, এবং সেটা গেল রকম। এখন এই পুরো যে প্রক্রিয়াটা, মানে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমি একটু স্কিপ করে যাচ্ছি, আসলে আমাদের সময় অনেক কেটে দিতে হবে। আমি একটু স্কিপ করে বলি যে বইটে পড়ার সময় থেকেই মানে আমি কার্টুনিস্ট যে কিশোর তাকে ব্যক্তিগতভাবে চিনতাম। নজরুল ইসলাম হলে আমার পাশে নিয়মিত আসবে। নজরুল ইসলাম হলের এই স্বাধীনতা 50 বছরে যখন মুশতাক মারা গেলেন বা কার্টুনিস্ট কিশোরকে নির্যাতন করা হলো বা জেলে আটকে রাখা হলো, তখন আমি একটা কলম লিখেছিলাম, একটি কবিতা কাক ও কবিদের সকাল হলো। সেই কলম থেকে একটা উদ্ধৃত করি, সব দেশে সব সমাজেই অন্যায় হয়, এই কথাটা ইদানিং খুব শুনি, কিন্তু যেই সমাজে শিল্পী বুদ্ধিজীবীরা সেই অন্যায়ের প্রতিবাদে সামিল হন না, সেই সমাজের অন্যায়ের ভাগ তাদের কাঁধেও এসে পড়ে। শিল্পীরা সমাজের চোখ, জাতির মনন, শিল্পীরা নীরব হয়ে গেলে ভাষা হারিয়ে ফেলে যায়। রাষ্ট্র হারায় পথ, ভূমিকম্প আগে টের পাওয়ার কথা কাক, সমাজের ভয় আগে টের পাওয়ার কথা কবিদের। এটা লেখার পর মোটামুটি অনেকেই আমাকে ফোন করে প্রশ্ন করছিলেন যে তুমি তোমার পজিশন ক্লিয়ার করতেছো না, তুমি কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে। এবং যারা ফোন করছিলেন তারা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের শিল্পী, নির্মাতা, সংস্কৃতিজন, মানে বন্ধুজন। এখন আমার চলচ্চিত্র যাত্রার পুরো গত 15 বছরের 10-12 বছরের পুরো সময়টা কাছে একটা অজানা ভয়কে ডিল করতে গিয়ে। আমি ধরেন ফোন করে কেউ বলে তুমি বিপদ করবা, এগুলো লিখো না, এই যে বিপদে পড়ার ভয়, এই ভয়টা ডিল করতে কিন্তু আমি যে ছবিটা বানাইছি তার চেয়ে অনেক, যে ছবিগুলো আমি বানাই নাই তার জন্য কিন্তু অনেক বেশি কষ্ট আছে। গত 15টা বছর আমাদের মতো মানে অনেক তরুণের কিন্তু একটা শ্রেষ্ঠ সময় জীবন থেকে চলে গেছে, কিন্তু এই পুরো সময়টাই আমরা এক ধরনের সেলফ সেন্সার্ড কাচের বাক্সের মধ্যে ছিলাম। এবং এই অদৃশ্য কাচের বাক্সের কারিগর কিন্তু এই সংস্কৃত জনেরাই ছিলেন। তারা কিন্তু আমাদেরকে এক ধরনের বাক্সের মধ্যে বন্ধ করে একটা ফ্র্যাঙ্কেনস্টাইনকে তৈরি করছিলেন, যাকে আমরা হাসিনা নামে চিনি। কিন্তু এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন এবং তার যে এজেন্সিগুলো তৈরি হয়েছিল, সেই এজেন্সিগুলো কিন্তু শাপলা চত্বরেই প্রকট হয়েছিল, কিন্তু আমরা হয়তো সেটা বিশ্বাস করি নাই। এবং এই কারণে সম্ভবত বিশ্বাস করি নাই যে শাপলা চত্বরে যে জনগোষ্ঠী আক্রান্ত হয়েছিল, সেই জনগোষ্ঠী সম্ভবত আমাদের বাইনারি বিভাজনে মানুষ বা সম্পূর্ণ মানুষ হওয়ার মর্যাদা রাখেন না। এন্ডোর্সমেন্টের বিনিময়ে যারা প্লট পদবীর ব্যবসা করছেন তাদের লিস্ট মোটামুটি সরকারি লিস্টেই পাওয়া যায়, বা এখন যারা গণমানি ঢালার কথা বলতেছেন, খেলাফাই বাংলার কথা বলতেছেন, তাদেরকে আশা করি আইনের আশ্রয় নেওয়া হবে। কিন্তু যারা এই টোটাল আদারিং প্রসেসে এথিক্যাল বা মরাল ফুয়েলিং করছেন এবং তাদের এই পৈশাচিক সময়ও যারা এই বিভৎসতা থেকে চুপ করেছিলেন, তাদের কাছে আমার প্রশ্ন যে শিল্পের কাজ কি এন্ডোর্সমেন্ট নাকি ডিসকমফোর্ট? মানে আপনাদের তৈরি করা যে ফ্র্যাঞ্চাইজি এবং এজেন্সি যে হাজার মানুষ হত্যা করবো, তার অর্থ কি আপনাদের বা আমাদের হাতও লেগে নাই, নাকি লাগছে বলেই আমরা এই অস্বীকার করার একটা রাজনীতির মধ্যে এখন নতুন করে আবার তৈরি করতেছি? কালচার পলিটিক্সে এই একই প্রশ্ন যদি সিনেমার উচিলাই করি, তাহলে কোনো বিপক্ষ না নিয়ে সিনেমা কি করতে পারত এটা যদি জিজ্ঞাসা করি, তাহলে সিনেমার বেসিক সংজ্ঞা আমি ফেরত পেতে চাইছি। সিনেমার বেসিক সংজ্ঞা যদি দেখি সামাজিক ইতিহাসের অডিও ভিজুয়াল দলিল বা মেমোরি অফ এ নেশন, তাহলে গত 1 দশকে আমরা কি একটাও ছবি মনে করতে পারবো যে ছবিটা এই 1 দশকে আমার জনপদে আমার সময় গল্প করছে? আমি অন্তত মনে করতে পারি না। এই কথাটা কিন্তু শুধু সিনেমার কাছে প্রযোজ্য না, এই কথাটা গত এক যুগে ঢাকার গ্যালারিগুলোতে যদি যাইতাম তখন দেখতে, গ্যালারির ছবি দেখলে মনে হতো যে গুগলে এক্সিবিশন কথাটা লিখে সার্চ দিলে যে ছবিগুলো দেখা যাবে ঢাকার গ্যালারি কিন্তু ওইগুলি এক্সিবিট করছে। বা শিল্পকলা একাডেমিতে গেলে দেখা যায় যে একজনকে নবী বানানো হয়েছে এবং সেই নবীর মাধ্যমে 50 বছর ধরে একটা ডিস্টোপিয়ান সিটির মধ্যে আমরা বোধহয় বসে আছি। সো এই যে জাতি হিসেবে আজকে আমরা যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি, তার সুযোগ সন্ধান করার কি আসলে শিল্পের কাজ ছিল না বা লক্ষ্যগত হওয়া উচিত ছিল না? যে সিনেমাগুলো আমরা বানাইতে পারিনি, যে ছবিগুলো আমরা আঁকতে পারিনি, যে গানগুলো আমরা সেলফ সেন্টার্ড হয়ে গেছি, বা যে এক্সিবিশনগুলো আমরা বাতিল করে ফেলছি, তার প্রতি আর নেওয়ার সময় এখনো। বিভাজনের রাজনীতিকে আমাদের প্রশ্ন করা উচিত যে আমরা কি নতুন করে আবার বিভাজনের ট্র্যাপে করতেছি, নাকি আমরা এইটা প্রশ্ন করতে চাই আর্ট ইজ এ সোশ্যাল কন্ট্রাক্ট, সেই সোশ্যাল কন্ট্রাক্টে শিল্পী বা শিল্প বা সিনেমা শিল্প হিসেবে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? এখন গত
মানে 1857 থেকে এই বিভাজনের 1857 থেকে আমি মনে করি 2013 পর্যন্ত প্রায় 150 বছরের এই বিভাজনের অনেকগুলো পলিটিক্যাল মানে ইশারা আছে, এবং এই 1947 বা 1971 যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, 1947-এও কিন্তু মানুষ এটাকে নতুন দেশ হিসেবে সেলিব্রেট করছিল। সেই সেলিব্রেশন বা সেই আকাঙ্ক্ষা সেই সময় শিল্পীরা করতে পারত কিন্তু আমি জানি না, কিন্তু আমরা যে যারা পারেনি তারা ডেফিনেটলি খারিজ হয়ে গেছিলাম। 2024-এ আবার একটা নতুন সুযোগ আসছে এই কালচারাল পলিটিক্স বা এই জনপরিষদে। এখানে কোথাও না কোথাও এই অমীমাংসিত প্রশ্ন এরা যাওয়ার কোনো সুযোগ নেই, এটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এবং বর্তমান বিপ্লবী সরকার বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা নির্বাচনী বন্দোবস্ত নিয়ে যতগুলো আলাপ চলছে তারা নিশ্চয়ই তাদের আলাপটা চালাবেন, কিন্তু আগামীকালকের পলিটিক্যাল কালচার কী হবে সেটা নির্ভর করবে আজকের কালচারাল পলিটিক্সের উপর। সিনেমাকে উচিত করে আমি সেই জন্য কালচারাল পলিটিক্সে অস্বস্তিকর আলোচনাটা তুললাম। সামনে মানে অন্যান্য কালচারাল ফর্মে নিশ্চয়ই আলোচনা বারবার করতে হবে। এই আলোচনাটা যদি আমি আজকে অ্যাভয়েড করে যাই তাহলে সামনে সম্ভবত আমাদেরকে আরও ভয়ঙ্কর একটা সময় ফেস করতে হবে, এবং সেই সময়টা সম্ভবত আরও অনেক রক্তাক্ত বা আরও অনেক বেশি মানে জিজ্ঞাসামূলক হয়ে উঠতে পারে যদি আমরা এখনই প্রশ্ন তোলা না করি। ধন্যবাদ।